আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে এডু হাউসে। আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর অধ্যায় ৮ দিয়ে রাসায়নিক বিক্রিয়া। তোমরা এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। রাসায়নিক বিক্রিয়া এটি কেমিস্ট্রির অধ্যায় সেহেতু যেহেতু এটি অনেক কঠিন অধ্যায় সেহেতু আমি এটি দিয়ে শুরু করলাম। আমি এখানে মেন কন্টেন্টস লিখে রেখেছি। প্রথমটা দিয়ে আমরা শুরু করছি, প্রতীক, সংকেত ও যোজনী। এখন প্রতীক কি? প্রতীক হচ্ছে নামের সংক্ষিপ্ত রূপ। নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। প্রতীক হচ্ছে নামের সংক্ষিপ্ত রূপ। তাহলে সংকেত কি? সংকেত হবে অবশ্যই অণুর সংক্ষিপ্ত রূপ। এখন আমরা প্রতীক, সংকেত ও যোজনী। এখন যোজনী কি? যোজনী হচ্ছে এমন একটি জিনিস, আমি একটু তোমাদের যোজনীর চার্ট দেখাই, এটা তোমাদের বইয়েও দেওয়া আছে। যোজনী ১, ২, ৩, ৪ তোমাদের ক্লাস 8 লেভেলের জন্য 4টি দেওয়া হয়েছে, কিন্তু 9, 10 গেলে তোমরা 4 থেকে 5 এবং 5 থেকে 6টিও পেতে পারো, যেহেতু আমরা এটা বাদ দিই। কারণ আমি একটা কথাই বলতে চাই, শুধু অষ্টম শ্রেণীর জন্য রাসায়নিক বিক্রিয়াটা, অর্থাৎ এই অধ্যায়টি, অর্থাৎ কেমিস্ট্রির অধ্যায়টি একদম ভালো মতো না পড়লে, যারা এটা পড়বে না তাদের 9, 10-এ যে অবশ্যই খুবই ঝামেলা হতে পারে, কিন্তু এইটার জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই। সেহেতু আমাদের এই চার্টটি একদম মুখস্থ করে নিতে হবে। এই চার্টটি তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি তবুও একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখানে যোজনী 1, 2, 3 ও 4-এর কথা উল্লেখ করা আছে। 1 হচ্ছে অধাতু, অর্থাৎ অধাতু, এগুলো হচ্ছে অধাতু, এগুলো হচ্ছে ধাতু, অর্থাৎ এগুলোকে পানিতে মেশানো যায়। তো আমরা এখন দেখি যে অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত, এটা আমরা জেনেই গেছি আগে থেকে না। অর্থাৎ যোজনী আমরা শিখবো অবশ্যই। তো আমরা এখন চলে যাই যোজনী। যোজনী কি? যোজনীর ইংরেজি হচ্ছে ভ্যালেন্সি। যোজনী হচ্ছে ভ্যালেন্সি। এখন তোমরা যোজনী সম্পর্কে জেনেছো যে দুটি যৌগ, অর্থাৎ অধাতু হতে পারে, ধাতু হতে পারে, দুইটি মিলে যে একটি উপাদান তৈরি করে তাকে যোজনী বলে। অর্থাৎ যোজনী হচ্ছে 2, 3 এগুলোকে বোঝাচ্ছে। তো যোজনীর সংজ্ঞা কি হতে পারে? কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে সংযুক্ত হয়, অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু প্রতিস্থাপিত হতে পারে, সেই সংখ্যাকে সেই মৌলের যোজনী বলে। আমি আবারও বলছি, কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য কোনো যত সংখ্যক পরমাণুর সাথে সংযুক্ত হয়, অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু প্রতিস্থাপিত হতে পারে, সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। তোমরা অবশ্যই লিখে নিয়েছো আমি আশা করি। এখন আমরা আবার চার্টে চলে আসি। চার্টে তোমরা দেখতে পাচ্ছ যোজনী 1, এগুলো হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো কি? যেসব মৌলের যোজনী 1 তাদেরকে একযোজী মৌলি বলে, আর যেসব যোজনী হচ্ছে 2 তাদেরকে দ্বিযোজী মৌলি বলে, যেগুলো হচ্ছে অক্সিজেন, কার্বন, সালফার। ঠিক আছে, এখন আমরা যাব যোজনী 3, অর্থাৎ তাকে ত্রিযোজী বলে, এবং চতুর্থ যোজনী হচ্ছে চতুর্যোজী বলে। এখন আরেকটি কথা হচ্ছে, যোজনীগুলোকে, যেমন এখানে অনেকগুলো আছে ও, অক্সিজেনের যেহেতু অক্সিজেন আমরা জানি এটা হচ্ছে অক্সিজেন, সেহেতু ইংরেজি হওয়ার কারণে সেটা ও হয়েছে। কারণ আমাদের যোজনীগুলো, অর্থাৎ যে সংকেতগুলো, ধাতু, অধাতু, এগুলো 3টি নামের রূপে স্থাপিত হয়েছে, যেগুলো হচ্ছে ইংরেজি, আরবি এবং ফার্সি। ইংরেজি, আরবি এবং ফার্সি। আচ্ছা, আমরা এখন তোমাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে
এখানে ইংরেজি, আরবি এবং ফার্সি কই? এখানে তো আমি আরবি দেখছি না, অথবা এখানে আমি ফার্সি দেখছি না, ইংরেজি ঠিকই আছে। এখন আমরা একটা বলতে যাই যে তোমরা অবশ্যই চেনা আছো বি, এটাকে কি বলা হয়? তোমরা অবশ্যই জানো, এটাকে বলে বোরন। এটা কিন্তু একটা আরবি। তো বোরন একটি আরবি। এখন আমরা যদি চিন্তা করি ZI, তোমরা অবশ্যই জেনে থাকো এটা কি। এটা হচ্ছে জার্কোনিয়াম। এটা হচ্ছে জার্কোনিয়াম, এটাও একটি আরবি। এটা আরবি শব্দ থেকে নেওয়া হয়েছে জার্কোনিয়াম। এখন আমরা বুঝে গেলাম যে আরবি শব্দ কোনগুলো, এই দুটোই বেশিরভাগ এসে থাকে, তো তোমরা এই দুটো লিখে নিবে, বোরন, জার্কোনিয়াম। তখন আমরা চলে যাই ফার্সিতে। যেমন আমরা এখানে দেখে রাখছি যে আয়রন, লিখি আমরা আয়রন, আয়রন FE, এটিও কিন্তু একটি ফার্সি ভাষা। এটি ফার্সি ভাষা থেকে এই আয়রনটি নেওয়া হয়েছে। আমরা যদি আরও দেখতে চাই তবুও অনেক কিছু পাবো। যেমন আমরা পাবো সিলভার। তোমরা সকলেই জানো সিলভারের সংকেত কি দিয়ে প্রকাশ করা হয়? সরি, এটা কি AG, অর্থাৎ আর্জেন্টাম। এটাকে বলা হয় আর্জেন্টাম, ঠিক আছে। এখন আমরা আরও কিছু ফার্সি ভাষা দেখব, যেমন দেখব গোল্ড, AU। তোমাদের বই এগুলো লেখা নেই, যেহেতু গোল্ডের AU, এটা তোমাদের অনেকের মাথায় আসে না যে AU জিনিসটি কি, এটাকে আমরা উচ্চারণ কি করে করব। এখন এই উচ্চারণটা হচ্ছে, AUর উচ্চারণ হচ্ছে অরাম, এটা হচ্ছে অরাম। আমরা আরও দেখতে পারবো যে যেমন কপার, এটা কি CU কেন? আমরা তো কুপার বলতে পারি না, সেটা আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে কার্প্রাম, কার্প্রাম। তো আমরা আরও দেখতে পারবো যেমন পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে K, কিন্তু এখানে তো P, তো এটা ইংলিশ শব্দ না, কিন্তু এটাও একটি ফার্সি, এটাও কি একটু ফার্সি। এখন এটা হচ্ছে ফার্সি ভাষা যেহেতু, সেহেতু এটা K, সেহেতু আমরা এটা কি বলতে পারি? ক্যালিয়াম। এটাকে আমরা ক্যালিয়াম বলি। এখন সোডিয়াম, এগুলো সবগুলি হচ্ছে ফার্সি। এটা ফার্সি, এটা ফার্সি, এটাও ফার্সি, এটাও ফার্সি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যোজনী একের যে ধাতুগুলো রয়েছে সেগুলো সবগুলি হচ্ছে ফার্সি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত। সেটা হয়তো আমরা সোডিয়াম অর্থাৎ Na, এখানে S দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এখানে Na কেন? এটাও একটি ফার্সি, যেহেতু আমি আগেই বলে রেখেছি, সেহেতু এটা হবে ন্যাট্রিয়াম। এগুলো মুখস্থর বিষয়, ন্যাট্রিয়াম, এগুলো অনেক সময় অবজেক্টিভ আসে, যেহেতু তোমরা এগুলো লিখে নিবে। পটাশিয়ামকে ক্যালিয়াম বলে, সোডিয়াম Na অর্থাৎ ন্যাট্রিয়াম বলা হয়। এখন আমরা চলে যাব ম্যাগনেশিয়ামে। ম্যাগনেশিয়াম একটি ফার্সি ভাষা সেহেতু আমরা এটাকে কি বলতে পারবো? সরি, এটা ম্যাগনেশিয়াম ফার্সি ভাষা না, ম্যাগনেশিয়াম হচ্ছে ইংরেজি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আয়রন। আয়রনও একটি ফার্সি ভাষা, যেহেতু আমি এখানে আগেই বলে রেখেছি যে আয়রন একটি ফার্সি ভাষা। তো আমরা আয়রনকে কি বলবো? ফেরাস। আমরা কপার জেনে রেখেছি, জিঙ্ক, এটি একটি ইংরেজি। টিন, এটা কিন্তু ফার্সি, এটাকে বলা হয় স্টেনাস, এটাকে স্টেনাস বলা হয়। এখন আমরা যাবো লেড। লেড অর্থাৎ PB, লেড হচ্ছে L দিয়ে, কিন্তু এখানে PB অর্থাৎ এটিকে ফার্সি। তো আমরা লেডকে বলবো প্লাম্বাস, প্লাম্বাস। আমি কেন বললাম প্লাম্বাসের একটি ব্যাখ্যা আছে, যেটা আমি একটু পরে বলছি।
এখন তোমরা এখানে দেখে রয়েছো যে এগুলো যোজনী 3 অথবা আর 4, এগুলো হচ্ছে যোজনী 1-2 মধ্যেই কিছু, এগুলো হচ্ছে যোজনী 1-2 মধ্যেই কিছু, কারণ এগুলা যে যোজনীগুলো রয়েছে সেগুলোর 1-2 যেগুলো রয়েছে সেগুলো 3-4ও হতে পারে, অর্থাৎ একটি ধাতুর একের অধিক যোজনী হতে পারে। একটি ধাতুর বা অধাতুর একের অধিক যোজনী হতে পারে, এটাও তোমরা মাথায় রাখবে। এখন তোমাদের অনেকের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে এখানে একটি ধাতু অথবা অধাতুর একের অধিক যেহেতু যোজনী থাকতে পারে, সেহেতু আমরা কিভাবে চিনব যদি পরীক্ষায় আসে যে ধরো আসলো Fe, ঠিক আছে, এটাকে Fe এর সাথে একটি যোগ করতে বললো যে Cu অর্থাৎ কপার, যেটাকে ফার্সিতে বলা হয় কার্প্রাম। এখানে আয়রন আর কার্প্রাম, যদি এখন তোমাদের বলে এই দুটোকে তুই একটি যোগ করো, তাহলে আমরা কি করব? তোমাদের বললো এটাকে ফেরাস, আচ্ছা যেহেতু আমরা এটা হচ্ছে না, এটা হবে না, আমরা এখন বিক্রিয়া করব আয়রন অর্থাৎ, তো দেখো আমরা এখানে আয়রন নিচ্ছি অর্থাৎ ফেরাম নিচ্ছি, ফেরামকে আমরা যুক্ত করছি Cl অর্থাৎ এটা কি ক্লোরিন। ক্লোরিন যেহেতু সেটা মাইনাস দিতেই হবে, কারণ ক্লোরিন হচ্ছে এটি ঋণাত্মক ধাতু, সেহেতু আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো আমরা যদি তোমাদের পরীক্ষায় বলি এই বিক্রিয়াটি দিয়ে যে তোমাদের বললো ফেরাস ক্লোরাইড তৈরি করতে, তখন তোমরা কত যোজনী নিবা সেটা আগে বলি। আয়রন যেটি অর্থাৎ এটি 2, অর্থাৎ এটির পিছনে আস ব্যবহার করবে, আর এখানে আয়রন অর্থাৎ Fe এটার পিছনে ইক ব্যবহার করবে, অর্থাৎ বেশিটার ক্ষেত্রে ইক, কমটার ক্ষেত্রে আস, এটি তোমাদের ব্যবহার করবা। এখন তোমাদের বললো যে ফেরাস ক্লোরাইড তৈরি করতে, তো তোমরা কোনটি ব্যবহার করবে? তো আমরা অবশ্যই এটি যোগ করতে পারি FeCl মাইনাস, তোমরা অবশ্যই শিখেছ যে এটি কিভাবে করতে হয়। তোমরা জেনে থাকছো যে ক্লোরিনের সবসময় 1, যেহেতু এটা মাইনাস থাকলে এখানে 1 হবে, অর্থাৎ মাইনাসের পরে যদি এখানে ধরো তোমাদের 2, তো এটার যোজনী হবে কত? 2। কিন্তু ক্লোরিন অর্থাৎ একা ক্লোরিনের ক্ষেত্রে কখনোই এখানে মাইনাসের পরে 2 হবে না, অর্থাৎ শুধু মাইনাস হবে, সেহেতু এখানে শুধু 1 ব্যবহার করবো আমরা। তো আমরা আবার ওখানেই চলে যাই, ক্লোরিনের যেহেতু 1 আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্লোরিনের এখানে 1। এখন আমরা যাব ফেরাস, অর্থাৎ আমরা ফেরাস যেহেতু সেটা আমরা 2 নিব, কারণ ফেরাস হচ্ছে কমেরটাতে আমরা ফেরাস অর্থাৎ আস ব্যবহার করি, বেশিটার ক্ষেত্রে ইক, যেহেতু আমরা বলা হয়েছে যে ফেরাস, সেহেতু আমরা ফেরাসের 2 নিব, অর্থাৎ আমরা পেলাম কত? ফেরাসের 2। তখন আমরা কি করব? তোমরা অবশ্যই জেনে থাকো যে যৌগ তৈরি করতে হলে যোজনীগুলোকে অদল বদল করতে হয়, যারা জানো না তারা দেখো, আমরা এখন যোজনীগুলোকে অদল বদল করব, অর্থাৎ ফেরাসের 2 যাবে ক্লোরিনে, ক্লোরিনের 1 যাবে ফেরাসে, তো আমাদের তৈরি হবে কি? FeCl2। এখন আমি তোমাদেরকে আরও কিছু উদাহরণ দিব, অর্থাৎ কিভাবে যৌগ তৈরি করতে হয়। আমি নিলাম হাইড্রোজেন আর নিব O অর্থাৎ কি? অক্সিজেন। তো তোমরা অবশ্যই জেনে থাকো যে হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে 1, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী কত? 1, এবং অক্সিজেন তোমরা অবশ্যই পড়ে থাকবে, অক্সিজেন হচ্ছে 2। তো আমরা লিখে দিই অক্সিজেন 2। তখন আমরা চেঞ্জ করি, এটাতে আমরা কি পাচ্ছি? H2O, যেটাকে আমরা বলি পানির সংকেত। তোমরা অবশ্যই জানো যে H2O এটা পানির সংকেত। আমি তোমাদের সহজ উদাহরণ দিয়ে বুঝালাম, আর আমি আরও কিছু উদাহরণ দিব।
তো আমরা ফেরাস বুঝলাম, তখন অবশ্যই তোমরা ফেরাস বুঝেছো, হচ্ছে যে 2 হবে। তো আমরা অবশ্যই এখন চলে যাই ফেরিকে, অর্থাৎ আমরা আগেরটাই নিই ক্লোরিন। এখন এটা তোমাদের বললো যে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড অবশ্যই বুঝতে পারছো। এখন এটা আমাদের কি দিতে হবে, ফেরিকের কত 4, ক্লোরিনের কত সবসময় 1, সেটা আমরা চলে যেতে পারি FeCl4, অর্থাৎ এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। এটা আমরা অদল বদল সব সময় করতে হবে, যেহেতু এটা হবেই না। এখন আমরা আরও কিছু কীভাবে যৌগ তৈরি করতে হয় আমরা আরও কিছু উদাহরণ দিব। ধরো আমরা নিই Ca, এটা কি, এটা হচ্ছে ক্যালসিয়াম, তোমরা অবশ্যই জেনে থাকবা এটা হচ্ছে ক্যালসিয়াম। তো আমরা এটাকে বিক্রিয়া করব কিসের সাথে, তোমরাই বলো। আমি এটাকে Ca, তখন আমরা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড নিয়ে একটি যৌগ যদি আমরা তৈরি করতে চাই, তো আমাদের কী হবে, ক্যালসিয়ামের কত 2, তো আমরা ক্যালসিয়ামের 2 লিখলাম। কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সি, অর্থাৎ কার্বন, তো আমরা এটা কত লিখব, এটাও 2 পেলাম। তখন এই দুইটাকে যখন আমরা যৌগ করব তখন কি হবে, তখন আমরা কি করব, যেহেতু উপরেও 2, তোকে আমরা এটা লিখব CaO2, যেহেতু আমরা বিপরীতকরণ করব, এটা যদি এখানে আসে তো আমরা কি 2 লিখব। এটা যদি তোমরা লেখা থাকো তো অবশ্যই আসবে ক্রস। তো আমাদের কি লিখতে হবে, যেহেতু উপরেও 2 এখানেও 2, তো আমাদের এই দুইটাকে ভ্যানিশ করে দিতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। তো আমাদের কি হবে, CaCO2, এটা হবে তোমাদের যৌগ। তো এখন আমরা আরও কিছু অবশ্যই যৌগ তৈরি করতে পারবো। তো আমরা যদি আবারও সে আয়রন নিই, অর্থাৎ কি ফেরাম Fe, তার সাথে যদি আমরা যুক্ত করি, ধরো আমরা নিলাম সালফার, ঠিক আছে, আমরা নিলাম কি সালফার। তো ধরো আমাদের সালফারের যোজনী কত, তোমরা অবশ্যই জেনে থাকবে সালফারের যোজনী হচ্ছে 2, তো আমরা লিখে ফেলি এখানে 2। আর এখানে তোমরা আগেই জেনেছো যে আয়রনেরও 2, তো 2। তো তোমাদের আমি একটি বড় একটি যৌগ দিয়ে বুঝিয়েছি, যেখানে 2 অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে। আমি এটা ছোটো দিয়েও বুঝিয়ে নিই, তোমাদের কি এটি হবে। অনেকে কমেন্ট বক্সে লিখে জানাবে কি এটি কি সঠিক কি না। তা এখন আমি কমেন্ট বক্সে দেখার আগে আমি এটি অ্যান্সার বলি। এটি হবে ক্রস, অর্থাৎ হবে FeS, অর্থাৎ কি এটি আর এটি ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ 2 অবশ্যই প্রত্যেকটা সময় ভ্যানিশ থাকবে। তখন আমরা এটা ছিল আমাদের ফেরাস দিয়েছিল, যেহেতু এটা 2 অর্থাৎ কম। তো এখন আমরা অবশ্যই এটি যোগ করতে পারি ফেরিক দিয়ে। তো আমি আবারও সালফারই নিই, তোমাদের এটা কি বলবে, ফেরিক দিয়ে করতে। তো তখন তোমরা কি করবা, ফেরিকের কত 4, ফেরিকের হচ্ছে 3, আমরা 3 লিখে নিলাম। সালফারের কত অবশ্যই তোমরা জেনে থাকবে 2, অবশ্যই আমরা এখানে 2 দিব। তো আমাদের এখন যদি ফেরিক সালফার তৈরি করতে চাই, তাহলে আমাদের কি হবে, Fe2S3, অর্থাৎ এটি বিপরীতকরণ হবে এবং এটি তৈরি হবে ফেরিক সালফার।
তো আমরা এখন যোজনী 4-এর একটি নিই, অর্থাৎ পিবি, যেটি হচ্ছে ল্যাড, এবং আমরা নিব ক্লোরিন, যেটি 1। তো আমরা বিক্রিয়ার বিপরীতকরণ যদি করি, PbCl4, এটি একটি যৌগ তৈরি হবে। আমরা যদি আরও নিই, প্লাম্বাস কি আবার নিই এবং ধরো আমরা কোনটা নিব, সি নিই, কার্বন নিতেই পারি। তো সি সি হচ্ছে 2, অর্থাৎ কার্বন হচ্ছে 2, আর পিবি এটাকে আমরা নিব প্লাম্বিক অর্থাৎ 4। বিপরীতকরণ করি, তো আমাদের কি হবে, Pb2C4, এটাই হবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটি কি হবে কি না। তার আগে আমি বলে দিই, এটি যদি তোমরা লেখো তোমরা অবশ্যই ক্রস পাবা, কারণ এইটি হবে PbC2 হবে। কেন হবে? যেহেতু এখানে 4, এখানে 2, দুইটি দিন কিন্তু আমরা কমন নিতে পারি, অর্থাৎ 2 আর 4কে যদি আমরা কমন নিই, তো আমরা 2 দিয়ে কমন নিতে পারি, অর্থাৎ হবে 1 আর 2, 2 একে 2, 2 দুগুণে 4, তো আমাদের 1 আর 2 হতে পারে। তো এখন আমরা যদি পিবির 2 করে ফেলি এবং সি এর 1 হয়ে যায়, যেহেতু সি এর 2কে আমরা কত করলাম 1, আর পিবি এর 4কে আমরা কত করলাম 2, যেহেতু আমরা কমন নিয়েছি, তো আমাদের পিবি 2, সি এর 1 হয়ে গেল। তো এখন হবে কি PbC2, যেটা আমি আগে বলেছিলাম। এইভাবে হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন যৌগ তৈরি করতে পারবো। তোমরা নিজেরা যৌগ তৈরি করতে পারবে। তখন আমরা মেইন কন্টেন্টসের কি শিখতে পারলাম, প্রতীক, সংকেত, যোজনী। এখন আমরা চলে যাব রাসায়নিক সমীকরণে। তো আমরা এখন রাসায়নিক সমীকরণ যদি করতে যাই, তো রাসায়নিক সমীকরণ অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে 2টি অংশে ভাগ করা যায়। একটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ক পদার্থ, আরেকটি হচ্ছে বিক্রিয়কের ফলে অর্থাৎ বিক্রিয়ার ফলে যে উৎপন্ন নতুন 2টি পদার্থ, 2টি না একটি হতে পারে, অর্থাৎ নতুন পদার্থ যেটাই তৈরি হবে, অর্থাৎ যে আমরা প্রোডাক্টটা পাবো সেটাই, অর্থাৎ উৎপন্ন আর প্রোডাক্টের ভিতরে যে সমতা হচ্ছে সেটি হচ্ছে রাসায়নিক সমীকরণ। তো আমরা এখন যদি একটি উদাহরণ দিই, যেমন ধরো CaO প্লাস H2O কি তৈরি করবে, CaOH হোল 2, এটি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, আর এটি হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ এই দুটি হচ্ছে বিক্রিয়কের ফলে যে প্রোডাক্টটা অর্থাৎ যে নতুন একটি উৎপাদন তৈরি করবে সেটি হচ্ছে প্রোডাক্ট। তো এটি হচ্ছে রাসায়নিক সমীকরণ, অর্থাৎ যেটি হচ্ছে আমরা যে এইগুলো করলাম, অর্থাৎ যে এই যতগুলো আমরা বিক্রিয়ক তৈরি করলাম, যে বিক্রিয়ার ফলে যে প্লাম্বাস ক্লোরিন তৈরি হয়, এগুলোই হচ্ছে রাসায়নিক সমীকরণ, অর্থাৎ এগুলো সবগুলোই হচ্ছে রাসায়নিক সমীকরণ। তখন আমরা চলে যাই রাসায়নিক বিক্রিয়াতে। রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে 4 প্রকার: সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন। তো এখন আমরা রাসায়নিক বিক্রিয়ার সংযোজন পড়ি। সংযোজন কি? 2টি যৌগ বা মৌল মিলে যদি একটি মৌল তৈরি হয় তাকেই সংযোজন বলে। অর্থাৎ এগুলি সবগুলোই, যেগুলো আমরা 2টি থেকে একটি তৈরি করলাম, সেটি হচ্ছে সংযোজন। তা আমরা কিছু নিই, যেমন জিঙ্ক নিব এবং সালফার নিব। তো আমাদের কি তৈরি হবে? আমরা জানি যে জিঙ্কের হচ্ছে 2 আর সালফারেরও 2। তো আমরা আগেই পরে এসেছিলাম
যে দুই দুইয়ে থাকলে সেটি ভাগ করে হয়ে যায়, অর্থাৎ কমন নেওয়া হয়। তখন আমরা দুই দুইকে যদি কমন নিই, দুইকে দিয়ে যদি কমন নিই, তো আমাদের কী তৈরি হয়? 1 1। অবশ্যই আমরা জানি, সেটা আমরা মাথায়, অর্থাৎ আমরা ভেবে নিই যে জিঙ্কেরও 1, সালফারের 1, যেহেতু আমরা আর কি করেছি, ভাগ করেছি। তখন আমরা এটাকে বিপরীতকরণ করব, জিঙ্ক সালফার। তা আমাদের কি হলো? জিঙ্ক সালফাইড তৈরি হয়ে গেল। এটি হচ্ছে সংযোজন প্রক্রিয়া, অর্থাৎ এটি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর এটি হচ্ছে প্রোডাক্ট। এটি হচ্ছে প্রোডাক্ট, এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, অর্থাৎ দুটি মিলে একটি তৈরি হয়, তাকেই আমরা বলতে পারি সংযোজন। তো যেহেতু আমরা দেখলাম যে সংযোজন হচ্ছে দুইটি মিলে একটি তৈরি হয়, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট দিয়ে প্রোডাক্ট তৈরি হয়, তাকে সংযোজন বলে। তখন আমরা অবশ্যই ধরতে পারবো যে বিযোজন কি। বিযোজন হচ্ছে এমন একটি যৌগ, অর্থাৎ একটি যৌগ ভেঙে যদি দুইটি যৌগ তৈরি করে, একটি যৌগ ভেঙে যদি দুইটি যৌগ তৈরি করে, তাকে আমরা বিযোজন প্রক্রিয়া বলবো। অর্থাৎ কি হবে? এটির উল্টাটা। তো আমরা কিছু নিই, যেমন নিব, এবার আমরা নিব যৌগমূলক NH3। তোমরা অবশ্যই পড়েছো, এটা হচ্ছে অ্যামোনিয়া, NH4+, কিন্তু এখানে NH3 যেটি হচ্ছে অ্যামোনিয়া। তো আমরা অ্যামোনিয়া নিলাম, আর নিব HCl, যেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এটিও কিন্তু একটি যৌগ। এটি কীভাবে তৈরি হয়েছে? H আর Cl, অর্থাৎ হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে। হাইড্রোজেনের 1, ক্লোরিনেরও 1, যেহেতু কী হলো? HCl, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড। এটি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। অর্থাৎ অ্যামোনিয়া আর আমরা হাইড্রোজেন ক্লোরাইড যদি বিক্রিয়া করি, তো আমরা পাবো NH4Cl। এখন তোমরা মনে করবে যে এখানে NH4 কিভাবে আসলো? NH4 কারণ এখানে যেহেতু NH3 আর এখানে একটি H আর ক্লোরিন, সেহেতু এখানে 3টি H আর এখানে একটি H যুক্ত হয়ে যাবে, সেহেতু হবে NH4, 3 1 4, NH4Cl, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। এটি যৌগ তৈরি হচ্ছে। এটি কিন্তু বিযোজন প্রক্রিয়া না, আমি এখানে বিযোজনের একটি উদাহরণ দিলাম। তখন আমরা বিযোজনে যাব। বিযোজনে আমি কি বলেছিলাম? একটি যৌগ ভেঙে যদি দুইটি যৌগ তৈরি করে, তো আমরা একটি যৌগ ভাঙবো। ধরো আমরা ভাঙলাম CaO, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড এটিও কিন্তু HCl এর মতোই তৈরি হয়েছে, অর্থাৎ ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে তৈরি হয়েছে CaO। ক্যালসিয়ামেরও 2, অক্সিজেনেরও 2, সেটা আমরা কী লিখব? 2 2 ভ্যানিশ, CaO, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। তো আমরা ক্যালসিয়াম অক্সাইড আর CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, এরও যদি আমরা যুক্ত করি, অর্থাৎ হবে CaCO3, যেটি চুনের। তো এটিও কিন্তু একটা সংযোজন। তো আমরা এটাকে যদি উল্টা লিখি, অর্থাৎ CaCO3 কে যদি আমরা দহন করি, অর্থাৎ তাপ শক্তি প্রদান করি, তো আমাদের এটি ভেঙে CaO+CO2। আমি আগে সংযোজনটা লিখলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এটারই উল্টা হচ্ছে বিযোজন। তো তোমরা বুঝতেই পারছো বিযোজন প্রক্রিয়া। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বিযোজন প্রক্রিয়াটি কী। তখন আমরা চলে যাব দহনে।
তখন দহন কি? দহন জিনিসটা কি? দহন হচ্ছে তোমরা যখন মোমবাতিকে জ্বালাও সেটি গলতে থাকে, অর্থাৎ একটি যৌগ থেকে তাপ প্রয়োগের ফলে যৌগগুলো ভেঙে যেতে থাকে। এটি একটি বিযোজন প্রক্রিয়ার মতোই। একটি যৌগ ভেঙে দুইটি যৌগ, অর্থাৎ এটি ভাঙতে ভাঙতে সেটি ভ্যানিশ হতে থাকে। তেমনই হচ্ছে দহন। দহন কি? ধরো আমরা নিলাম ম্যাগনেসিয়াম, তার সাথে বিক্রিয়া করব O2, অর্থাৎ কি? অক্সিজেন। তো আমাদের কি তৈরি হবে? MgO। তো আমরা এখন সমতাকরণ করি। এখানে 2, এখানে 2, যেহেতু এখানে 2 ছিল সেটা আমরা অক্সিজেনের আগে না দিয়ে 2 একে 2, তো যে কোনো ম্যাগনেসিয়ামের আগে আমরা 2 দিয়েছি, সেহেতু আমাদের এখানে সমতা করার জন্য 2 দিতে হবে। এটি আমরা সমতাকরণে পড়াবো। তো আমাদের দহন বিক্রিয়াটি শেষ করলাম। দহনের আরও কিছু উদাহরণ দিই, যেমন সালফার নিলে আর অক্সিজেন। তো তোমরা দেখছো যে সালফার আর অক্সিজেনকে যদি আমরা ধরো যদি তাপ দিই, সেটা আমরা হবে SO2, অর্থাৎ সালফার ডাই অক্সাইড তৈরি হবে যদি আমরা এই দুটিকে দহন করি। তো আমরা দহনটি শেষ করলাম। যদি আমরা প্রতিস্থাপনে চলে যাই, হোয়াট ইজ প্রতিস্থাপন? এখন প্রতিস্থাপন কি? তো আমরা লিখি প্রতিস্থাপন। তো আমরা প্রতিস্থাপনে বুঝতেই পারছি যে প্রতিস্থাপন অর্থাৎ একটিকে সরিয়ে আরেকটি বসে যায় আর আরেকটি বাষ্প হয়ে যায়। তো আমাদের সংখ্যাটি কি দাঁড়ালো? দুইটি যৌগ যখন যুক্ত হওয়ার সময় একটি যৌগকে সরিয়ে তার 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 উপর যদি একটি যৌগ বসে যায় এবং আরেকটি যৌগকে তাকে বাষ্পীভূত করে দেয়, তাকেই আমরা বলতে পারি প্রতিস্থাপন। তো আমরা কিছু উদাহরণ দিই। Fe, সেই আমাদের প্রথম আয়রন অর্থাৎ লোহাকে আমরা যদি দিই CuSO4, কপার সালফেট। কপার সালফেট কীভাবে তৈরি হলো? কপার অর্থাৎ কাপরাম আর সাথে যুক্ত হয়ে SO4। তো কপার আর সালফেটকে যদি আমরা করি, এটার আগে হচ্ছে 2- আর কপার তো কপারই। তো আমরা কি জানি যে কপারের 2, সালফেটের 2। সালফেটের 2 কেন? আমি তো 2-, এখানে কিন্তু 2- আছে, অর্থাৎ এদের যৌগ হচ্ছে 2। আর যদি শুধু মাইনাস থাকে, অর্থাৎ যেমন ধরি ক্লোরিন শুধু মাইনাস, তো এটার যোজনী হচ্ছে 1। আর সালফেটের যোজনী যেহেতু এখানে 2- দেওয়াই আছে, সেহেতু আমরা এটার যোজনী বুঝেই নেব যে এটা 2। আমরা 2 আর 2কে ভ্যানিশ করলে কপার সালফেট তৈরি হবে, অর্থাৎ যেটি এটি। তো এখন আমরা কপার সালফেটকে যদি প্রতিস্থাপন করি, তো আমাদের কি তৈরি হবে? আমরা এখানে আগে থেকে লিখে রাখি ফেরাস, অর্থাৎ আমরা 2 এর করব, যেহেতু এখানে 2 আর এটি যেহেতু যৌগশীল, এটার কোনো যোজনী নেই। তো আমরা যদি বিপরীতকরণ করি, ধরো এখানে 1 ধরে আমরা যদি বিপরীতকরণ করি, তো আমাদের কি হবে? FeSO4। এখন দেখতেছো যে এখানে Fe আছে, SO4, অর্থাৎ এখানে ফেরাস সালফেট তৈরি হলো, কিন্তু কপার কই? এখানে কেন ফেরাস কপার সালফেট কেন তৈরি হলো না? তো আমাদের কপার কি হবে? কপার বাষ্পীভূত আকারে উড়ে যাবে, অর্থাৎ কপারকে ফেরাস সরিয়ে দিতে পারে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে আয়রন অর্থাৎ ফেরাস যেটি কপারকে বাষ্পীভূত আকারে সরিয়ে দিতে পারে। তো এখন আমরা প্রতিস্থাপনে আরও কিছু উদাহরণ নিই, যেমন জিঙ্ক। আর যদি নিই HOSO4, যেটাকে বলে সালফিউরিক অ্যাসিড, এটিকে যদি আমরা বিক্রিয়া করি, তো জিঙ্ক SO4 অর্থাৎ তৈরি হলো জিঙ্ক SO4। যেহেতু জিঙ্ক SO4 অর্থাৎ
জিঙ্ক সালফেট তৈরি হলো, সেহেতু জিঙ্ক আর সালফেট তৈরি নিয়ে জিঙ্ক সালফেট তৈরি হয়েছে, তো H2O সেটি বাষ্পিত আকারে সরিয়ে দিয়েছে, অর্থাৎ জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারে। তো আমরা যদি আরও নিই, তখন আমরা যদি জিঙ্ক আর কপার সালফেট নিই, তবে জিঙ্ক আর SO4, অর্থাৎ আবারও সেই জিঙ্ক সালফেট তৈরি হবে আর কপারকে সে বাষ্পীভূত আকারে উঠিয়ে দেবে, অর্থাৎ জিঙ্ক হাইড্রোজেন আর কপারকে প্রতিস্থাপন করতে পারে, অর্থাৎ জিঙ্ক এই দুইটির জায়গায় নিজের জায়গা তৈরি করতে পারে। তখন আমরা যদি নিই যে কপার আর জিঙ্ক SO4 নিই, তো আমাদের কি তৈরি হবে? কপার সালফেট। তো জিঙ্ক হয়ে গেল, জিঙ্ক সেই বাষ্পীভূত আকারে চলে গেল, অর্থাৎ কপার জিঙ্ককে উঠিয়ে দিয়ে নিজের জায়গা তৈরি করতে পারে, অর্থাৎ কপার হচ্ছে একটি প্রতিস্থাপন যৌগ। কপার আর জিঙ্ক বেশিরভাগ যৌগকেই উঠিয়ে দিতে পারে। তো আমরা এখন যদি নেক্সট স্টেপে যাই, আমি যদি এই কেমিস্ট্রি অধ্যায়টি নিয়ে সারাদিনও যদি ব্যাখ্যা দিতে থাকি তো শেষ হবে না, সেহেতু আমি আজকের জন্য অর্থাৎ পার্ট 1-এ এতটুকু বুঝাই। পার্ট 2-তে আমি আবার নতুন করে আনবো রাসায়নিক বিক্রিয়া, তাপশক্তির রূপান্তর এবং শুষ্ক কোষ আর তড়িৎ বিশ্লেষণ নিয়ে হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।